নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষকদের, স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ নিয়ে। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুধু হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে চাকরিহারা প্রায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী মাথায় নয়, আরো ৫৮,০০০ নিয়োগ যা হয়েছিল টেট ২০১৪ সালের টেট টিচার্স এলিজিবিলিটি টেস্টের বিরুদ্ধে, সেই ৫৮,০০০ আর এই ২৬,০০০ যোগ করলে হচ্ছে ৮৪,০০০। এই ৮৪,০০০ মানুষ, তাদের পরিবারই শুধু নয়, বাংলার সমাজে আবর্তিত হচ্ছে প্রশ্নটি, ২৫,০০০ এর চাকরি কি যাবে? এবং তারপরের ৫৮,০০০, ৫৮,০০০টা যেটা আমি এইমাত্র বললাম যে টেটের ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬, ২০ এবং ২২ সালে সব মিলিয়ে প্রায় ৫৮,০০০ নিয়োগ হয়েছিল, সামান্য বেশি ৫৮,০০০ এর। তাদের প্রশ্নটিও ঝুলে রয়েছে হাইকোর্টে। আমরা এ নিয়ে আলোচনা অনেক করেছি। শিক্ষকদের সংগঠনের প্রতিনিধি এসেছেন, আইনজীবীরা এসেছেন, শিক্ষাবিদরা এসেছেন। আজকের অনুষ্ঠানে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সংকটটা ঠিক কি? কেন এই অদ্ভুত পরিস্থিতির উদ্ভব হয়েছে, যেখানে কিছু অযোগ্য এবং বেশ কিছু যোগ্য প্রার্থীর একই সঙ্গে চাকরি গিয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাটি যাওয়ার পর, মানে আমি এসএসসি মামলার কথা বলছি, গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে যার শুনানি শুরু হয়েছে, সেখানে যাওয়ার পর প্রধান বিচারপতিও বলতে বাধ্য হয়েছেন যে ২৫,০০০, ২৬,০০০ সংখ্যাটা খুব বড়। অথচ দেখা যাচ্ছে যে প্যানেলে নাম ছিল না এমন ব্যক্তিরও নিয়োগ হয়েছে, পুরো প্রক্রিয়াটাই বেআইনি। এই যে অদ্ভুত একটা অবস্থা, যেটাকে আমরা বলতে পারি যে একটা অদ্ভুত প্রশ্ন, একটা অত্যন্ত সংকটজনক প্রশ্ন সুপ্রিম কোর্টের সামনে এসে পড়েছে। তার মূল কারণটা কি? আমি কিন্তু এক কথায় বলবো, মূল কারণটা হচ্ছে রাজ্য সরকারের কোর্টের সঙ্গে অসহযোগিতা। রাজ্য সরকার ধারাবাহিকভাবে অসহযোগিতা করে চলেছে এবং সেই কারণেই আজকে এই সংকট উপস্থিত হয়েছে যে প্রকৃত ন্যায় বিচার করা হয়েছে কিনা, ন্যায় বিচারের প্রাথমিক শর্ত যে কোনো মানুষকে শাস্তি দিতে হলে তার কথাও শোনা দরকার, সেটা শোনা হয়েছে কিনা, এ প্রশ্ন বারবার চর্চিত হচ্ছে। রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের বেছে দিল না অথবা বাছতে পারল না। কলকাতা হাইকোর্ট জানি বাধ্য হয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেল পুরোটাই বাতিল করতে। ফলে সুপ্রিম কোর্টের সামনে এই কঠিন প্রশ্নটা এসে পড়েছে, একটা প্রিক্যারিয়াস কোয়েশ্চেন যাকে বলে। ন্যায় বিচার কি সত্যি সত্যি করা হয়েছে সকলের প্রতি? রাজ্য সরকার যদি বিচার ব্যবস্থার সঙ্গে সহযোগিতা না করে, তবে চাকুরিরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাঁটাই করা ছাড়া কোর্টের সামনে কি অন্য কোনো পথ ছিল? এই অভূতপূর্ব পরিস্থিতিতে নাগরিক সমাজেরই বা কি কর্তব্য? তাই নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে জিনিসটা খুব উল্লেখযোগ্য আমি বলব, এই যে এসএসসি মামলা, টেটের কথাটা পরে আলাদা করে আলোচনা করছি। এসএসসি মামলা, এই মামলায় কিন্তু হাইকোর্টে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা বলেছিল যে এরা নিশ্চিতভাবেই অযোগ্য। কিন্তু বারবার যখন যোগ্য কারা, বাকিরা যোগ্য কিনা এ প্রশ্ন আদালতে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তার উত্তরে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার তারা কিছু জানায়নি। তারা পুরো ব্যাপারটা, যেটা বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা, মন্ত্রীরা চালাকি করে বলে এসেছেন, এটা কোর্টের হাতে ছেড়ে দিলাম। এই কোর্টের হাতে ছেড়ে দেওয়ার মধ্যে মূল চালাকি এবং দুর্নীতিটা লুকিয়ে রয়েছে। পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও বলতে বাধ্য হয়েছেন, এখনো বলছেন যে বাকিরা সকলেই যোগ্য, তা তিনি হলফ করে বলতে পারবেন না।
তাহলে 26,000 কি অযোগ্য? এ প্রশ্নের কোনো উত্তর নেই। রাজ্য সরকারের এই চালাকি, এই কোর্টের সঙ্গে অসহযোগিতা, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা, যে দুর্নীতিগ্রস্তদের মধ্যে অন্যতম হচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং অন্যান্য কর্তা ব্যক্তিরা, যারা সকলেই এখন জেলে। একটা রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার, স্কুল শিক্ষা ব্যবস্থার কর্ণধাররা, যাদের মধ্যে একজন আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, সুবীরেশ ভট্টাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তিনি গ্রেপ্তার হন। সকলেই জেলে। এরকম অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবঙ্গে কোনোদিন উদ্ভব হয়নি। দেশের অন্য কোনো রাজ্য হয়েছে বলে আমার জানা নেই। এই রাজ্য সরকার ধারাবাহিকভাবে দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করেছে বলেই আজকে যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা পথে এসে দাঁড়িয়েছেন, তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের সংখ্যাটা কত আমরা জানি না। হতে পারে 18,000, 19,000, হতে পারে 10,000, 12,000, আমরা কেউ জানি না। কারণ তারা যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে। এসব কথা সুপ্রিম কোর্টের প্রথম দিনের শুনানিতে আবারও উঠেছে। তার মিরর কপি যেখান থেকে তা উদ্ধার করা সম্ভব তাও বাতিল হয়ে গিয়ে তাও নষ্ট করে ফেলা হয়েছে। গাজিয়াবাদের একটি সংস্থার থেকে সিবিআই কিছু ডেটা উদ্ধার করেছিল। তার ভিত্তিতে সিবিআই একটা তালিকা দিয়েছিল। সেই তালিকা অনুযায়ী নবম দশমে 952 জন এবং একাদশ দ্বাদশে 907 জন, সব মিলিয়ে প্রায় 2000 জন, যাদের নিশ্চিতভাবে ওএমআর এ কারচুপি করা হয়েছে বলে ধরা পড়েছিল। কিন্তু এই জায়গাটাই হচ্ছে আসল ফাঁকিবাজি। এই জায়গাটার সুযোগই রাজ্য সরকার বারবার নিয়েছে। যেই মুহূর্তে কিছু অযোগ্যকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, সেই মুহূর্তে বলে ভাবনাটাই এরকম একটা ভাব করা হয়েছে, বাকিরা সবাই যেন বাই ডিফল্ট যোগ্য। কোর্ট এই কুযুক্তি মানেনি। ব্যাপারটা খুব পরিষ্কার। 50 জন পরীক্ষা দিয়েছিল ক্লাসে। তার মধ্যে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে নিশ্চিতভাবে 5 জন। পরীক্ষা হলে কি হয়েছিল? পরীক্ষার সময় ইনভিজিলেশন কিরকম হয়েছিল? হলে কি হয়েছিল? তার সমস্ত কোনো রেকর্ড নেই। কোনো ইনভিজিলেটরকে পাওয়া যাচ্ছে না। কোনো পরীক্ষার্থীকে কোনো ভিডিও ক্যামেরার কোনো ছবি নেই, কোনো কিচ্ছু নেই। 5 জন ধরা পড়েছিল। এখন বলা হচ্ছে যেহেতু ওই 5 জন ধরা পড়েছিল, তাই বাকি 45 জন নিশ্চয়ই ঠিকভাবেই পরীক্ষা দিয়েছে, সৎভাবেই পরীক্ষা দিয়েছে। এটা তো গ্রহণযোগ্য যুক্তি নয়। এই যুক্তিতেই তো কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করেছে। 26,000 এর প্যানেলের পুরোটাই বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একটা কথা বারবার বলা হচ্ছে, আমি লক্ষ্য করলাম কিছু কিছু জায়গায় সংবাদ মাধ্যমে শ্রদ্ধেয় শিক্ষাবিদরাও, শিক্ষার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এমন লোকেরাও মন্তব্য, এমন ব্যক্তিরা মন্তব্য করেছেন, আমিও তাদের যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ মনে করি। তারা লিখেছেন, মন্তব্য করেছেন যে অভিযুক্তদের সকলের কথা না শুনেই তাদের শাস্তি দেওয়া হয়েছে, বা যাদের অভিযুক্ত বলবো না, যারা শাস্তি পেয়েছেন তাদের সকলের কথা শোনা হয়নি। এখানেও কিন্তু রাজ্য সরকার একটা কারচুপি করেছে। আদালতের পক্ষ, হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, যেটা আমাদের অনুষ্ঠানে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত পরিষ্কার বারবার বলেছেন, আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল বাকিদের বক্তব্য কি, যারা নিজেরা মামলায় যুক্ত হয়েছেন, যাদের হয়ে আইনজীবীরা মামলায় সওয়াল করছেন, বাকিদের বক্তব্য কি? সত্যি সত্যি তো 26,000 কর্মপ্রার্থী, 26,000 চাকরিরত মানুষের বক্তব্য হাইকোর্ট শোনেনি। রাজ্য সরকার একটি এফিডেভিট দিয়েছিল। রাজ্য সরকার বলেছিল একটি নোটিশ দিয়ে এই যে 26,000 জনের কথা হচ্ছে, প্রায় 26,000, 25,000 বেশি সংখ্যাটা, তাদের প্রত্যেককে নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছিল তাদের বক্তব্য কি, তারা এই মামলায় যুক্ত হতে চায় কিনা। এবং তারা যা উত্তর দিয়েছে বা দেয়নি, তার ভিত্তিতে, যারা দেয়নি তার ভিত্তিতে ধরে নেওয়া হয়েছে তারা মামলায় যুক্ত হতে চান না। যারা যুক্ত হতে চান তারা যুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের এই এফিডেভিট, রাজ্য সরকারের অনেক বক্তব্য নিয়ে প্রশ্ন যাচ্ছে, অনেক কিছু নিয়ে সংশয় যাচ্ছে, রাজ্য সরকারের মধ্যশিক্ষা পর্ষদের, স্কুল সার্ভিস কমিশনে, এটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। সত্যি সত্যি কি এই 26,000
চাকুরিরত মানুষের ব্যক্তির প্রত্যেকের কাছে কি জানতে চাওয়া হয়েছিল তাদের অবস্থান কি? এখন কিন্তু চাকরি চলে যাওয়ার পর কিন্তু একাধিক সংস্থা, যার মধ্যে এবিটিএ রয়েছে, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, বামপন্থী শিক্ষকদের সংগঠন, তাদের তাদের উদ্যোগে এবং তাদের ছাড়া অন্য কিছু উদ্যোগেও, ব্যক্তিগত উদ্যোগও কেউ কেউ নিচ্ছেন আমি জানি, সেখানে কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক চাকরি প্রার্থী তারা এফিডেভিট দাখিল করে এই মামলায় যুক্ত হতে চলেছেন। সত্যিই তো যারা যোগ্য, এতদিন ধরে চাকরি করছেন, পড়িয়ে এসেছেন বা শিক্ষা কর্মী হিসেবে কাজ করে এসেছেন, তাদের চাকরি চলে যাক এটা কেউ চায় না। কিন্তু দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলেছেন যে বিচার ব্যবস্থা বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির হয়ে বিচার করছে, এই ধরনের কথা যে তিনি বলেছেন, যার জন্য তার বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা রুজু হয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে সরকারের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিগ্রস্তদের আড়াল করা। আমরা সকলেই জানি যে বিভিন্ন মামলায় সিবিআই বা অন্য তদন্তকারী সংস্থা, এমনকি রাজ্য পুলিশও যখন অনুসন্ধান করে, তদন্ত শুরু করে, তখন প্রথম কথাটা বলা হয় যে তদন্তে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। প্লিজ জয়েন দ্য ইনভেস্টিগেশন, এটা হচ্ছে ভাষা। পরবর্তীকালে যুক্ত হওয়ার পর যদি দেখা যায় যে তিনি আসলে অভিযুক্ত, তখন তাকে গ্রেপ্তারও করা হতে পারে। কিন্তু সাধারণভাবে দেশের আইন অনুসারে একটা দুর্নীতির, একটা অপরাধের তদন্ত হচ্ছে, রাষ্ট্র তার তদন্ত করছে, মানে রাষ্ট্রীয় একটা সংস্থা, রাষ্ট্রই বলবো, তার তদন্ত করছে। সেখানে বাকি নাগরিক সহ বাকি সমস্ত এন্টিটি যারা রয়েছে, বেসরকারি সংস্থা, সরকার, সরকারি সংস্থা, তাদের কর্তব্য হচ্ছে তদন্তে যুক্ত হওয়া, to join the investigation and to help the judiciary, বিচার বিভাগকে সাহায্য করা। এক্ষেত্রে যেটা হয়েছে এসএসসির ক্ষেত্রে, ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে বিচার বিভাগের সঙ্গে অসহযোগিতা করে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এই স্কুল সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানগুলি, এবং সেটা মনে করার স্পষ্ট কারণ আছে, উচ্চতম রাজনৈতিক মহলের নির্দেশেই এটা হয়েছে। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন, যখন এই মামলা শুরু হয়েছিল, সিবিআই যখন তদন্ত শুরু করেছিল, তখনই তিনি যদি বলতেন, সমস্ত সংস্থাগুলিকে নির্দেশ দিতেন যে আপনারা তদন্তে সহযোগিতা করুন, অযোগ্যদের বার করে দিন, যোগ্যদের রাখা হোক। তা তো করা হয়নি। উল্টে যা করা হয়েছিল, যার জন্য রাজ্য সরকারকে সোমবার সওয়াল করতে হলো আদালতে, যে ভোটের আগে পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে, হুজুর স্থগিতাদেশ দিন, এবং হুজুর প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্থগিতাদেশ দিলেন কিসের উপরে? ওই বিধির অতিরিক্ত পদ সৃষ্টি, সুপার নিউমেরিক পদ সৃষ্টি, সেই সৃষ্টির সঙ্গে যারা জড়িত, মন্ত্রিসভা এবং অন্যান্য সরকারি আমলা, তাদের প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সিবিআই কে, সেই নির্দেশের উপর শুধু স্থগিতাদেশ হয়েছে। অর্থাৎ কিনা আপাতত অন্তত সামনের 7 দিন পরে মামলার বিশদে শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। ততদিন পর্যন্ত অন্তত এই বেআইনি কাজের পিছনে যারা ছিলেন তারা সিবিআই এর হাত থেকে রক্ষা পেলেন। এইটুকু শুধু সুপ্রিম কোর্ট করেছে, এবং মনে করার কারণ আছে, আমরা বিশ্বাস করতে পারি এর সঙ্গে চলতি নির্বাচন প্রক্রিয়ার সম্পর্ক আছে। কারণ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি যখন সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছেন যে ভোটের আগেই, ঠিক ভোটের আগেই কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে প্রসঙ্গে কিন্তু ইডিকে, তাকে যে গ্রেপ্তার করেছে যে সংস্থা, তার কাছে কিন্তু সুপ্রিম কোর্টে জানতে চাইছে এত কি তাড়াহুড়ো ছিল, ভোটের আগে কেন গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং চলতি নির্বাচন প্রক্রিয়া, তার মর্যাদা, গণতন্ত্র, তার গুরুত্ব, রাজনৈতিক নেতাদের গুরুত্ব, সে সম্পর্কে সুপ্রিম কোর্ট অবহিত আছে বলেই আমরা মনে করি, এবং সে তার সঙ্গে এই আপাতত রাজ্য সরকারের মন্ত্রীবর্গের এবং আমলাদের যারা যুক্ত ছিল এই প্রক্রিয়ার সঙ্গে, বেআইনি পদ সৃষ্টি প্রক্রিয়ার সঙ্গে, তাদের রেহাই পাওয়ার সম্পর্ক আছে বলে আমরা মনে করছি। যে সমস্ত চাকরি প্রার্থী বা যে সমস্ত যে 26,000-এর নাম শোনা যাচ্ছে, তারা কতজন সত্যি সত্যি আদালতের দ্বারস্থ হন সেটা দেখা।
এবিটিএ এবং অন্যান্য সংগঠনগুলো যে উদ্যোগ নিয়েছে তাতে এই বিষয়টির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত, যারা চর্চা করছেন, এরকম নাগরিক সমাজের বিশিষ্ট মানুষজন তারা মনে করছেন শেষ পর্যন্ত ১২-১৩ হাজারের বেশি আদালতের দ্বারস্থ হবেন না। এবং এখন যারা এফিডেভিট দাখিল করে নতুন করে মামলায় যুক্ত হচ্ছেন, যারা যোগ্য, যারা ঘুষ না দিয়ে যোগ্যতার ভিত্তিতে স্বজন-পোষণ ছাড়া, দুর্নীতি ছাড়া চাকরি পেয়েছেন, তারা এখন যে এফিডেভিট দিয়ে মামলায় যুক্ত হচ্ছেন, তারা কিন্তু একটা কঠোর অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে আমাদের সঙ্গে এই মামলায় যদি দুর্নীতিগ্রস্তরা ভিড়ে যায়, তাহলে কিন্তু আমরাই তাদের বার করে দেব, আমরাই তাদের চিহ্নিত করে দেব। ব্যাপারটা আর এখন শুধু আদালতের হাতে থাকছে না, এখন স্কুলের মধ্যেই, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই চলে আসবে। একটা জিনিস মনে রাখা দরকার, আদালতের পক্ষে হাইকোর্টে বসে বা সিবিআই একজন অফিসার যা দূর থেকে দিল্লি থেকে তদন্ত করতে আসলেন, তাদের খুঁজে বার করতে সময় লাগতে পারে যে পশ্চিমবঙ্গের একটি গ্রামের স্কুলে, একটি মফস্বলের স্কুলে বা এমনকি কলকাতা স্কুলেও কতজন অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, কোন সময় কে নিযুক্ত হয়েছেন। কিন্তু আসলে স্কুলে যারা পড়ান তারা কিন্তু জানেন কতজন কিভাবে নিযুক্ত। যেকোনো স্কুলের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত, প্রধান শিক্ষক হন, প্রধান শিক্ষয়িত্রী হন, তারা কিন্তু জানেন কে অযোগ্য, কে যোগ্য নয়, কে অযোগ্য, কে যোগ্য, কে অবৈধভাবে চাকরি পেয়েছে, কে পায়নি তারা জানেন। রাজ্য সরকার কিছু দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের মধ্যে এখন এই নতুন বিভাজন, নতুন অশান্তিটা তৈরি করে দিল। এই চিহ্নিতকরণের কাজটা যখন স্কুলের মধ্যে এসে পড়বে, তখন আশঙ্কা করার কারণ রয়েছে যে আরো অনেক বেশি নোংরামি, আরো অনেক বেশি আ কদর্যতা স্কুলের এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই দেখা যাবে এবং যার ফল ভোগ করবে, বারবার আমরা যার ফল ভোগ করবে ছাত্রছাত্রীরা। তারা যখন দেখবে, জানবে যে তাদের স্কুলে অমুক, অমুক মাস্টারমশাই, অমুক, অমুক দিদিমণি তার চাকরি গিয়েছে কারণ তিনি অযোগ্যভাবে নিযুক্ত হয়েছিলেন। তখন তাদের মনে তো গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা শিক্ষক সমাজ তাদের মনে তাদের সম্পর্কে প্রশ্ন জাগবে। ইতিমধ্যে স্কুল শিক্ষার অবস্থা যথেষ্ট খারাপ করে ফেলা হয়েছে পশ্চিমবঙ্গে। আপাতদৃষ্টিতে স্কুল শিক্ষার অবস্থা খুব ভালো। স্কুলের বিল্ডিং গুলো ভালো, মিড ডে মিল দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, জুতো দেওয়া হয়, জামা দেওয়া হয়। কিন্তু স্কুলে পড়াশোনা হয় না। আমাদেরই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা, নেতৃস্থানীয় যারা খোঁজ খবর রাখেন সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা, তারা বারবার বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন। একজন স্কুলের প্রধান শিক্ষককে প্রায় ১.৫ ডজন, সংখ্যাটা মনে নেই ১৭ বা ২১ হবে আরকি, বিষয় নিয়মিত শিক্ষা দপ্তরকে রিপোর্ট পাঠাতে হয়। মিড ডে মিল ঠিক মতো আসছে কিনা, সবাই খাচ্ছে কিনা ইত্যাদি। জুতো, জামা সবাই পাচ্ছে কিনা, নানা বিষয় সরকার যেগুলোকে শিক্ষার অংশ বলে মনে করে এবং মনে করার কারণ আছে। শুধু লেখাপড়া কি হচ্ছে, বাচ্চারা কিছু শিখছে কিনা, সে বিষয়ে নিয়মিত কোনো রিপোর্ট শিক্ষা দপ্তর চায় না। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমরা নিজেরা এইরকম একটা জায়গায় সফলভাবে নিয়ে আসতে পেরেছি বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের নেতৃত্বে। চমৎকার! দর্শকদের অনেক বক্তব্য, প্রশ্ন আছে। আমি আসছি সেগুলোতে, আমি আসবো। তার আগে আমি ছোট্ট করে আমার নিজের বাকি বক্তব্যের বাকি অংশটা বলে দিই। পশ্চিমবঙ্গ সরকার যে দুর্নীতির সম্পর্কে অত্যন্ত যাকে বলে সফট, নরম মনোভাব নেয়, তার প্রমাণ আমরা আগেও বহুবার পেয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দেওয়া উচিত কিনা, এখানে বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার আছে কিনা, এ প্রশ্নে একটা স্পষ্ট হ্যাঁ বা না উত্তর থাকা উচিত শাসক পক্ষে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে, কেন্দ্রে বিভিন্ন সময় সরকার স্বৈরতান্ত্রিক কিছু আচরণ করেনি তা নয়, অবশ্যই করেছে।
বর্তমান কেন্দ্রীয় সরকারের তো বহু আচরণ সম্পর্কে আমরা এসব কথা বলে থাকি। কিন্তু বিরোধীরা নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারবে না, এরকম কথা প্রকাশ্যে বলার পর তাকে দল কোনো শাস্তি দেয় না, সেটা নিন্দা করে না, এটা দলের বক্তব্য নয়, একথা পরিষ্কার করে বলে না। এরকম নজির বোধহয় খুব বেশি পাওয়া যাবে না। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের ঘটনাটা আমি না বলে পারছি না। তার সে বিখ্যাত উক্তি ছিল যে, বিরোধীরা মনোনয়ন জমা দিতে গেলে দেখা যাবে উন্নয়ন ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। শঙ্খ ঘোষ লিখেছিলেন, "দেখ খুলে মা তিন নয়ন, রাস্তা জুড়ে ডান্ডা হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন।" আমার মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, এই প্রশ্ন অনুব্রত মণ্ডলকে যখন করা হয়েছিল, যখন তিনি বীরভূমের বাঘ, তখন তার বক্তব্য ছিল, "কে শঙ্খ? পুজোতে শঙ্খ লাগে শুনেছি। শঙ্খ-টঙ্খ আমি জানি না।" এরকম কিছু একটা কথা তিনি বলেছিলেন। আমি স্মৃতি থেকে বললাম। ভার্বাটিম আ অক্ষরে, অক্ষরে উদ্ধৃতিটি মিলবে না। কিন্তু তিনি যে বলেছিলেন তার সারমর্ম এই। এরপর যদি বিরোধীরা এখনকার নির্বাচনে ওই অঞ্চলে যে বলবেই, "দেখ খুলে মা তিন নয়ন, তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে উন্নয়ন।" তাতে আর আশ্চর্য কিছু কি আছে? দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য পথ তৈরি করা হলো। মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন হলো। তার মাস ৩ এর মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে গেলেন এবং এখনো তিনি জেলেই রয়েছেন, প্রায় ২ বছর হতে চলল। বা ৩ মাস মতো বাকি রয়েছে। এটাই তো পশ্চিমবঙ্গের কাহিনী। আমি এবার একটু টেট প্রসঙ্গে আসি। টেটের মামলাটা যে জায়গায় আছে, টেটের পরীক্ষা হয়েছিল ১৪ সালে, নিয়োগ হয়েছিল ১৬, ২০ এবং ২২ সালে। নিয়োগ হয়েছিল ৫৮,০০০ মোট নিয়োগ হয়েছিল। এই নিয়োগ নিয়ে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিচার চলছে কলকাতা হাইকোর্টে। এখানে যেহেতু ২৬,০০০ এর চাকরি বাতিলের বিষয়টি আ শুধু আর আদালতের আঙিনায় আবদ্ধ নেই, সমাজে একটা বহু চর্চিত বিষয় হয়ে গেছে এবং আইনের দিক থেকে তো বটেই, সেটা সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। সেহেতু বিচারপতি মান্থা, এবং এটা প্রত্যাশিত যে কোর্ট এভাবেই আচরণ করবে, অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছেন এবং যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন যে এ প্যানেলেও পুরোটাই বাতিল হতে পারে, এরকম সম্ভাবনা আছে, তবু তিনি যুক্ত হতে বলেছেন প্রত্যেককে। এবং ৩০শে এপ্রিল এই মামলার যে শুনানি হয়েছে, এইজন্যই তার ৮ সপ্তাহ পরে শুনানির দিন ধার্য হয়েছে, যাতে সমস্ত পক্ষের বক্তব্য যথাযথভাবে শোনা হয়েছে কিনা এ প্রশ্ন নিয়ে কোনো সন্দেহের অবকাশ না থাকে। সন্দেহের অবকাশ যেটা রয়েছে, যেটা আবারও বলছি, আইনের দিক থেকে একথা ঠিক যে যেভাবে হাইকোর্ট বিচারটি করেছে, নিশ্চয়ই আইনের দিক থেকে আপাতত তা ঠিক, যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করছে বা খারিজ করছে, সেটাকে আমরা ঠিকই বলব। যে কাগজে কলমে অন্তত প্রত্যেকের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু যে ন্যায় বিচারের প্রশ্নটি আসে, যে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া এবং বক্তব্য শোনা, তার মধ্যে পার্থক্য আছে কিনা? বর্তমানে যে প্রক্রিয়া চালু হয়েছে, যাতে যোগ্য চাকরি প্রার্থীরা, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তারা এফিডেভিট দিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেকে যুক্ত হতে চলেছেন, তাতে আর এই সন্দেহের অবকাশ থাকবে না যে তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া আর বাস্তবে বক্তব্য পেশ করা, এ দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা। কারণ তারা তখন তারা বক্তব্য পেশ করবেন, তারা বলতে পারবেন, নিজে হোক, উকিলের মাধ্যমে হোক। সুতরাং ভবিষ্যতে আমরা আশা করব যে এই টেট মামলার যখন নিষ্পত্তি হবে, তখন আরো একবার নিশ্চিতভাবে এ প্রশ্নের নিষ্পত্তি হয়ে যাবে যে যাদের শাস্তি দেওয়া হলো তাদের সকলেরই বক্তব্য শোনা হয়েছিল কিনা। আপাতত সুপ্রিম কোর্ট এই আইনি প্রশ্ন এবং একই সঙ্গে আইনের নৈতিকতার প্রশ্ন
তা নিয়ে ভাবিত যে প্রক্রিয়ায় সকলের চাকরি বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে যোগ্যরাও নিশ্চিতভাবেই কিছু আছেন, সে প্রক্রিয়াটি আইনসঙ্গত হয়েছে কিনা, যথাযথভাবে প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে কিনা, যার ইঙ্গিত প্রধান বিচারপতি দিয়েছেন এবং আগামী সপ্তাহে যখন শুনানি শুরু হবে আশা করব এ বিষয়ে আমরা কোনো দিশা দেখতে পাবো। যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েছে, তখন এরপর আর উচ্চতর আদালতে যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা আশা করব যে শিগগিরই এই মামলার নিষ্পত্তি হবে। কারণ যেটা আমরা বারবার বলেছি এবং বলেও আসছি যে শেষ পর্যন্ত আসল ক্ষতিটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের। আমরা যে একটা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, খারাপভাবে শিক্ষিত প্রজন্ম তৈরি করছি, আমরা যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছি, বেসরকারি শিক্ষাই একমাত্র শিক্ষা, এই পথে প্রায় চলে এসেছি। সেই সেই ক্ষতির আসল মূল্য দেবে আমাদের ছাত্র সমাজ, যারা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। আসল ক্ষতিটা সেটা। সেই ক্ষতি যত দ্রুত পূরণ করা যায় বা আরো বেশি ক্ষতি হওয়া বন্ধ করা যায়, সেটাই আমাদের সকলের প্রার্থনা থাকবে। আমরা সকলেই জানি যে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এখনো দেশের মধ্যে সবথেকে বেশি শতাংশের হিসেবে ছাত্রছাত্রী সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন। সম্ভবত শতাংশের হিসেবে ৭০% বেশি, আরো বেশি হতে পারে। আমি আবারও স্মৃতি থেকে বলছি। এই অবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া। কিছু ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত আমলা এবং রাজনৈতিক নেতার জন্য এই মূল্য বাংলার সমাজকে কেন দিতে হবে? এই প্রশ্নটা ওঠা উচিত। এবং একথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব যে শুধু রাজনৈতিক দল নয়, শুধু কিছু বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাকর্মীদের সংগঠন ইত্যাদি নয়, বাংলার সমাজের একটা দায়িত্ব রয়েছে। এই যে আমাদের একটা গোটা প্রজন্ম তৈরি হচ্ছে যথাযথভাবে শিক্ষিত নয়, সেটা বন্ধ করার জন্য সমাজের একটা দায়িত্ব রয়েছে। আমরা কেউ সাংবাদিক, কেউ শিক্ষাকর্মী, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আইনজীবী, কেউ জজ। শেষ পর্যন্ত আমরা সবাই বাংলার নাগরিক, ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গবাসী ভারতীয় নাগরিক। আমাদের কর্তব্য রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে সমাজকে রক্ষা করার। আমি দর্শকদের প্রশ্ন একটি নিচ্ছি। কেউ প্রশ্ন লিখতে শুরু করেছেন যে যদিও আজকের বিষয় নয় তবু বলছি। মাফ করবেন যদি যেটা আজকের বিষয় নয় সে প্রশ্ন আমি যেদিন এই বিষয়টা আসবে সেদিন নেব। যারা চাকরি হারাতে পারে তারাও তাদের পরিবারের সমস্যার সদস্যরা কি এই ভোটে কোনো জবাব দেবেন? যদি না দেয় তাহলে রাজনৈতিক দলের লোকেরা এমন কাজ আবারও করার সাহস পাবে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের একটা বক্তব্য থাকবে। নিশ্চয়ই তারা ভোটে তার জবাব দেবেন। কিন্তু দেখুন দীপারণ বাবু, ভোটের জবাব দেওয়া মানে আপনি যে বলতে চাইছেন মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়া। তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, না দিয়ে তারা কাকে ভোট দেবেন এটা কিন্তু তাদের বিবেচনার বিষয়। শিক্ষা ব্যবস্থাকে কোন দিকে তারা চালিত করতে চান সেটা তাদের বিবেচনার বিষয়। সুতরাং আ গণতন্ত্র তো শুধু ভোট তো শুধু অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নয়। একটা প্রকৃত গ্রহণযোগ্য বিকল্প তৈরি করার জন্যও তো বটে। সেই সিদ্ধান্ত তো ভোটারদের নিতে হবে। অমিত নন্দী বলছেন কারো চাকরি যায়নি, রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়ম নীতি মেনে হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। হ্যাঁ, তার মানে তো কার্যত চাকরি গিয়েছে। চাকরি যায়নি কেন? তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজ্য সরকার কিন্তু একবারও বলছেন না যে যোগ্য ব্যক্তিদের আমরা চাকরি দেব। তারা শুধু সুপ্রিম কোর্টে সওয়াল করছেন এই কারণেই যে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত আটকাতে হবে। না, এটা পুরোপুরি ঠিক নয়। এটা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত আটকানোটা একটা লক্ষ্য ছিল অবশ্যই রাজ্য সরকারের। কিন্তু এটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু তালিকা তৈরি করছে। তারা কিন্তু সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে তারা যোগ্য অযোগ্য বেছে দিতে পারবে। এখন কিসের ভিত্তিতে তারা বেছে দেবে, সেই বেছে দেওয়াটা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হবে কিনা কিন্তু আলাদা প্রশ্ন।
কিন্তু কমিশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে কথা বলেছে। যার থেকে তো এই প্রশ্নটা উঠছে তা যদি বাঁচতেই পারতো, তাহলে হাইকোর্টে তারা বারবার এটা এড়িয়ে গেছে কেন? হাইকোর্টে কেন তারা বারবার বলেছে এরা অযোগ্য আমি নিশ্চিত জানি। বাকিদের বিষয়ে কিছু জানি না। তার সূত্র ধরেই তো এই এই যারা এই চাকরি বাতিলের পক্ষে প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করছিলেন সেই আইনজীবীদের খুব স্পষ্ট জবাব। অবিচার তো শুধু ধরা যাক ২৬,০০০ এর মধ্যে ৬,০০০ হচ্ছে অযোগ্য। তার মানে ২০,০০০ হচ্ছে যোগ্য। অবিচার তো শুধু এই ২০,০০০ যোগ্য প্রার্থীর প্রতি করা হয়নি। পরীক্ষা দিয়েছিলেন তো ৩০ লক্ষ। সেই ৩০ লক্ষের মধ্যে তো যোগ্য থাকছিল, আরো যোগ্য থাকতে পারে। যখন পুরো প্রক্রিয়াটাই নিয়ম মেনে হয়নি, ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, আ স্বজন পোষণের সুবাদে মন্ত্রীর মেয়ে হয়ে চাকরি পেয়েছেন। তখন বাকি ৩০ লক্ষ প্রতিও তো অবিচার করা হয়ে থাকতে পারে। সুতরাং বিষয়টা তো শুধু ওই যে ২০,০০০ ধরা যাক ২০,০০০ যোগ্য চাকরি হারাচ্ছেন, ছাড়াতে চলেছেন এরকম মানুষ নয়। বিষয়টা আরো ৩০ লক্ষ যারা চাকরি পেতে পারতেন। স্কুল সার্ভিস কমিশন বলেছে, মিস্টার মন্ডলের প্রশ্নের উত্তরে বলছে স্কুল সার্ভিস কমিশন এটা বলেছে যে তারা দেবে। দেখা যাক তারা কি করে, কি দিতে পারে। ৭ দিন পরে আমাদের দেখতে হবে। সুদীপ গঙ্গোপাধ্যায় বলছেন যদি এন্টায়ার প্রসেসটাই ইল্লিগাল হয় তাহলে কি করে কোর্ট কারো চাকরি রাখতে পারবে? জানি না, আমরা জানি না। কিন্তু এর মধ্যে নিশ্চিতভাবেই যোগ্যরা আছেন। তাদের চাকরি চলে যাওয়াটা তো সত্যিই গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের কাছে সেটা সেই জন্যই তো বলছি এটা সুপ্রিম কোর্টের কাছে একটা অদ্ভুত চ্যালেঞ্জ। যে রাজ্য সরকার চায় না ন্যায় বিচার হোক। স্কুল সার্ভিস কমিশন এতদিন পর্যন্ত চায়নি যে ন্যায় বিচার হোক। তার দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে চেয়েছে। তা সত্ত্বেও ন্যায় বিচার করা যারা রাজ্য সরকারেরই কর্মচারী, রাজ্য সরকারই তাদের বেতন দেন। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশে তারা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগপত্র পেয়েছেন। সেই রাজ্য সরকারের কর্মচারীদের যোগ্য কর্মচারীদের কথা বলছি, তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা কি? তাদের বাঁচানোর জন্য তাদের সরকার চেষ্টা করেনি। অথচ কোর্টকে তাদের বাঁচাতে হবে। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে চ্যালেঞ্জ আমি বলব। এই সরকার পুরোপুরি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং মানুষকে বোকা বানিয়ে ভোটে জয়লাভ করতে চাইছে। ওদের কাছে ভোটে জেতা যেন তেন প্রকারে না। এটা হচ্ছে লক্ষ্য বলে বলতে চাইছি। এই দুর্নীতির একটা অন্য ব্যাখ্যা আছে। সেটা হলো সরকারি শিক্ষার ১২টা বাজিয়ে বেসরকারিকরণের পথ খুলে দেওয়া এবং যারা সুবিধাভোগী তাদের কাছ থেকে অর্থ আদায় করা। সে বৃহৎ লক্ষ্যের কথা আমরা বারবার আলোচনা করেছি মিস্টার মন্ডল। সন্দেহজনক শিক্ষকদের তদন্ত করে বের করা উচিত বিনা দোষে যোগ্যরা কেন শাস্তি পাবে। মহামান্য বিচারপতিরা যোগ্যদের পাশে দাঁড়ালে সমাজে শুভ শক্তির প্রভাব বাড়বে, অপরাধীরা শাস্তি পেলে দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা বাড়বে। আমি সম্পূর্ণ একমত। সেটাই বলছি সুপ্রিম কোর্টের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজ্য সরকার। যে রাজ্য সরকার চায় না সুবিচার হোক, তা সত্ত্বেও সুবিচার দিতে হবে। সুবিচার দিতে হবে, সুবিচার করতে হবে তাদের প্রতি যারা যোগ্য কিন্তু এই চাল আর কাপড় বেছে আলাদা করা যাচ্ছে না বলে যাদের বাদ দিতে হয়েছে হাইকোর্টকে। এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। আইনের দিক থেকে আমি বলব এটা। অজিত ভট্টাচার্য বলছেন কিন্তু স্কুল কি করে জানবে কি অযোগ্য? জানতে পারে। আপনি খোঁজ নিয়ে দেখুন। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেছি। স্কুলে মাস্টারমশাইরা, স্কুলের সঙ্গে জড়িত ব্যক্তিরা, গভর্নিং বডির লোকজনেরা তারা সবাই জানেন যে কোন স্কুল। মোটামুটি সবাই বলব না। সবাই বললে মানে একটা অঙ্কের দিক থেকে স্ট্যাটিস্টিক্যাল ভুল হতে পারে। একজনকেও যদি দেখা যায় যে জানেন না, তাহলেই প্রমাণ হয় যে আমি ভুল বলছি। তো সবাই বলাটা ভুল। কিন্তু আপনি দেখুন মোটামুটি জানা আছে এটা। স্কুলের মাস্টারমশাইরা, হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস, স্কুলের পরিচালন সমিতির সদস্য তারা জানেন যে কে অযোগ্য, কে অযোগ্য, কে অযোগ্য, কে যোগ্য। এক চাকুরিরত শিক্ষক বলছেন সমস্ত ওএমআর শিট ক্লাউডে গচ্ছিত আছে এবং তারা সেই পদক্ষেপ করবেন সরকারকে মিথ্যাচারের জন্য দায়ী করে। আমার প্রশ্ন এই পদক্ষেপ বিচার চলাকালীন কেন নিলেন না ওরা? দেখুন সেটা তো আমি বলতে পারবো না। যিনি বলেছেন তিনি পার্টি ছিলেন কিনা, তার হয়ে কোনো আইনজীবী ছিলেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং এটা বলা মুশকিল। বাদল মল্লিক বলছেন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য বর্তমান পশ্চিমবঙ্গ, কিন্তু মানুষের দুর্নীতি নিয়ে তেমন মাথা ব্যথা নেই। মানুষের দুর্নীতি নিয়ে মাথা ব্যথা ভোটে থাকে না সাধারণভাবে, এটা আমরা দেখেছি, বারবার আলোচনাও করেছি বাদলবাবু আমাদের এই অনুষ্ঠানে।
তবে দুর্নীতি যখন ব্যক্তিগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করে, আমার ঘরে এসে বাজটা পড়ে, আমার পরিবার, আমার স্বজন, আমার নিজের উপরে যখন দুর্নীতির আঁচটা এসে পড়ে, তখন কিন্তু মানুষ রিঅ্যাক্ট করে। ব্যাগ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। হ্যাঁ, সেটাই তো বললাম। আর এখন যেটা হয়ে গেছে, দেখ খুলে তোর তিন নয়ন, তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে উন্নয়ন। I know it is not related, but can you talk about 6% rise in the final polling data provided by Election Commission? এটা নিয়ে আমরা পরে আলোচনা করব মিস্টার দাস। দিশারি মুখোপাধ্যায় বলছেন, সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে তুলে দেওয়ার জন্যই এমন পরিকল্পনা বলে মনে হয়। অযোগ্য শিক্ষকরা যে স্কুলগুলো চালাচ্ছিলেন সেখানে কি আর কেউ তাদের বাচ্চাদের পাঠাবেন? সামগ্রিক পরিকল্পনার ত্রুটি। বিজেপি এক্ষেত্রে মসিয়া সাজার চেষ্টা করছে। বিজেপি এক্ষেত্রে মসিয়া সাজার চেষ্টা করছে, কিন্তু শুভেন্দুর মতো পার্থ শান্তনুরা বিজেপিতে যোগ দিলেই সারদা নারদার মতো কেন্দ্রের চাকুরি কেলেঙ্কারি তদন্ত বন্ধ করে দেবে। স্কুল ও ছাত্রদের কি হবে আমরা জানি না। আমরা জানি না, সেই জন্যই আমরা অত্যন্ত আশঙ্কিত। একমাত্র কোর্টের উপরই ভরসা করতে পারছি। কিন্তু আপনি যে কথা বললেন, অত্যন্ত দুর্নীতিগ্রস্ত বলে যাকে গতকাল অব্দি জানা আছে, তিনি জয়েন কর বিজেপিতে শাসক দলে, কেন্দ্রের শাসক দল বিজেপিতে যোগদান করা মাত্র শুদ্ধ হয়ে গেলেন। সিবিআই তাকে ক্লিন চিট দিয়ে দিল। এই অজিত পাওয়ারের ক্ষেত্রে যা দেখা গেল মহারাষ্ট্রে, অত বড় একটা বিশাল বড় বহুতল বাড়ি তৈরি হয়েছিল, তাতে তিনি তার স্ত্রী প্রত্যক্ষভাবে তারা যুক্ত, অভিযুক্ত। তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত জলস্পর্শ করবেন না এরকম প্রতিজ্ঞা করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো বিজেপি নেতারা। সেই অজিত পাওয়ার এবং তার স্ত্রী বিজেপিতে যোগদান করার পরেই দ্রুত ক্লিন চিট পেয়ে গেলেন। যোগ্যরা চাকরি ফিরে পেলেও শিক্ষা ব্যবস্থাই যখন বিপন্ন হয়ে পড়লো, সে কারণে ভবিষ্যতে তাদের চাকরি থাকবে না, অন্তত শিক্ষক হিসেবে থাকবে না। আমরা জানি না আমরা জানি না এ প্রশ্নের উত্তর কি। Which is a bigger scam, ব্যাপম বাই বিজেপি or এসএসসি বাই টিএমসি? এটা বলা মুশকিল। দুটোই বিরাট বড়। ব্যাপম কেলেঙ্কারি বিরাট বড়। তবে হ্যাঁ, আমরা আমাদের এই ফোর্থ পিলার উইথ দ্য পিপল এ সত্যি ব্যাপম কেলেঙ্কারি নিয়ে তত আলোচনা করিনি, যতটা কিছুই আলোচনা বলতে গেলে করিনি, এবং এসএসসি এবং পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি করেছি। তার কারণ হচ্ছে আমরা বাংলার সংবাদ প্রতিষ্ঠান, আমরা বাংলা নিয়ে বেশি ভাবিত। তাই বলে ওটা ছোট আকারের স্ক্যাম বা স্ক্যামে বিজেপি কোনো অংশে পিছিয়ে আছে তৃণমূলের থেকে, একথা তো আমি বলিনি কোনোদিন। শুধু আমরা ওটা করিনি কারণ ওটার ডিটেইলস এ যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা বাংলা নিয়ে বেশি ভাবিত। সাগ্নিক সাহা, শিক্ষা ব্যবস্থা তৃণমূল একা শেষ করেছে বলা ঠিক না। দেশের শিক্ষা ব্যবস্থা হোক বা অনিলায়ন হোক, আলিনয়ন বলে কি বলছে বুঝতে পারছি না। তৃণমূল, সিপিএম, বিজেপি কেউ ধোয়া তুলসী পাতা না। আমরা কাউকেই তো ধোয়া তুলসী পাতার সার্টিফিকেট দিচ্ছি না মিস্টার শাহ। সায়ন্তনী চক্রবর্তী, চাকরি হারানোকে শুধু ভোটের আঙ্গিকে বিচার না করাই শ্রেয়। শুধু ভোটের আঙ্গিকে বিচার করছি না বলেই তো এত কথা বলছি, যে আসল ক্ষতিটা হচ্ছে বাংলার ছাত্র সমাজ। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। হীরক রাজার এই কথাটি মাননীয় অক্ষরে অক্ষরে পালন করেছেন, আর তার অনুপ্রেরণাতে এই কাজ হয়েছে। আর উনি বলছেন যে উনি কিছু জানেন না। এ প্রসঙ্গে আমরা স্পষ্ট আলোচনা করেছি। আমাদের একটা স্পষ্ট বক্তব্য আছে। সেটা হচ্ছে, যদি মুখ্যমন্ত্রী এটা না জেনে থাকেন যে এত বড় একটা অনাচার তার শাসনে হয়ে চলছে, তাহলে সেটা প্রশাসক হিসেবে তার চরম ব্যর্থতা। তার মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য কোনোভাবে এমন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত যাতে ৫০ কোটি টাকা নগদ তার বান্ধবীর বাড়িতে জমা হয়, এ খবর যে মুখ্যমন্ত্রী রাখেন না বা রাখতে পারেন না, তার তো প্রশাসক হিসেবে যোগ্যতা নিয়ে প্রশ্ন। আমার মনে হয় না এটা শুধুমাত্র তৃণমূল সরকারের পরিকল্পনা, আরো কেউ যুক্ত আছে বলে এটা মনে হয়। বেসরকারি উদ্যোক্তাদের আপ্যায়ন করে যারা বিভিন্ন ক্ষেত্রে।
বেসরকারি শিক্ষার প্রসারের সঙ্গে সম্পর্ক আছে। যারা দুর্নীতি করলেন তারা কি শাস্তি পাবেন? এটাই তো বড় প্রশ্ন এখন। সেজন্যই তো আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। এবং এর সঙ্গেই যুক্ত আরো একটা বড় প্রশ্ন, যারা দুর্নীতি করেনি কিন্তু শাস্তির মুখে পড়েছে, তারা অব্যাহতি পাবেন তো? সুপ্রিম কোর্টের সামনে আবারও বলছি, চ্যালেঞ্জ তো এটাই। যারা অব্যাহতি পাওয়া উচিত, যারা অব্যাহতি পাওয়ার যোগ্য, তাদের সুরাহা দেওয়া, তাদের রেহাই দেওয়া। আইন তো শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, আইন তো নিরপরাধকে রক্ষা করার জন্যও বটে। কিন্তু এক্ষেত্রে অপরাধী এবং নিরপরাধের বাছাবাছিটা, যাদের হাতে সমস্ত তথ্য, যাদের হাতে সমস্ত ক্ষমতা, সেই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের শীর্ষ নেতৃত্ব তারা করেনি। সে কারণেই সমস্যা। যে কথাটা বলে আজকে অনুষ্ঠান আমি শুরু করেছিলাম, রাজ্য সরকার আদালতের সঙ্গে সহযোগিতা করেনি। সুপ্রিম কোর্টের এখন কাজ হচ্ছে রাজ্য সরকার সহযোগিতা না করা সত্ত্বেও, এযাবৎ সহযোগিতা না করা সত্ত্বেও, রাজ্য সরকার বলতে আমি এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকেও ধরছি, এযাবৎ রাজ্য সরকার অসহযোগিতা করা সত্ত্বেও রাজ্য সরকারেরই কর্মচারী, রাজ্য সরকারের কর্তব্য ছিল যাদের প্রোটেক্ট করা। রাজ্য সরকারের কাজ তো শুধু দুর্নীতিগ্রস্তদের আড়াল করা নয়। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সত্যি রাজ্যের শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী যদি তা না জানেন, তাহলে মুখ্যমন্ত্রীর যতখানি কর্তব্য ছিল অযোগ্যদের কাজ থেকে বাদ দেওয়া, ততখানি কর্তব্য ছিল যোগ্যদের সুরক্ষিত রাখা, যোগ্যদের প্রোটেক্ট করা। সে কাজেও পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয়েছে। রাকেশ কুন্ডু, some legitimate candidates have their own OMR sheet received through RT application. Supreme Court may consider their case. হ্যাঁ, নিশ্চয়ই তা যদি হয়, তা যদি পেশ করতে পারেন, তাহলে নিশ্চয়ই প্রমাণ করতে পারেন, নিশ্চয়ই আশা করা যায় কোর্ট সেগুলো তার মান্যতা দেবে। যোগ্য অযোগ্য সবাইকে খারিজ করে যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হলো হাইকোর্টে। একটা এক্সপার্ট কমিটি তৈরি করে সব শিক্ষকদের ওরাল টেস্ট নিয়ে দেখা যেতে পারতো যোগ্যদের মধ্যে কত অযোগ্য ঢুকে আছে। এইরকম একটা প্রস্তাব, এই বিষয়টা দীর্ঘদিন ধরে নাড়াচাড়া করছে। এরকম একজন সিনিয়র সিটিজেন আজকে সকালে আমাকে বলছিলেন, তিনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট তো এরকম একটা কিছু করতে পারে, তার ধারণা, তার ভাবনা এটা, সুপ্রিম কোর্ট যে এরকম একটা কিছু করতে পারে, একটা নিরপেক্ষ, একটা সর্বজনমান্য একটা কমিটি যদি গঠন করে দিতে পারে, তারা এদের মধ্যে থেকে কি প্রক্রিয়া তারাই ঠিক করতে পারে। তারা এদের মধ্যে থেকে বাছাই করে দেখবে কে অযোগ্য, কে অযোগ্য, এবং তাদের যোগ্যদের চাকরি দেওয়া হবে, অযোগ্যদের বাদ দেওয়া হবে। তারপরেও অবশ্য ওই প্রশ্নটা রয়ে যায় যে ৩০ লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদের প্রতি সুবিচার করা হলো কিনা, সেটা আরো বড় প্রশ্ন। কতগুলো দলের অসৎ তস্কর মিলে একটা সরকার পরিচালনা করলে শিক্ষা, স্বাস্থ্য সহ রাজ্যের এই চিত্রই ফুটে উঠছে, বলছেন তপন কৃষ্ণ রায়। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, দর্শকদের মন্তব্যগুলো নেব। পার্থপ্রতিম দাস বলছেন, সেলিম is playing religious victimhood in last interview. He's been trying to move on. এটা তো আজকে আমাদের আলোচনার বিষয় না। আমার হঠাৎ করে এই বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে যে এতে কি রাজনীতির সমীকরণ পাল্টে যাবে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে অযোগ্য তারা কি করে নিজেদের এত টাকা কি ফেরত দেবে? দেখুন, টাকা ফেরতের বিষয়টা শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল। বিশেষ করে যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা টাকা ফেরত দেবেন কিনা, সেটা আদৌ দিতে হবে কিনা শেষ পর্যন্ত, সেটা এ সমস্তই কিছু অনিশ্চিত মামলা যেহেতু এখন সুপ্রিম কোর্টে রয়েছে। এপ্রিল মাসের শেষে যে মাইনে পাওয়ার কথা সেটা কিন্তু সকলেই পেয়েছেন। 26,000 এর সকলেই পেয়েছেন। এটা নিশ্চিত করে আমাদের জানা আছে সরকারের পক্ষ। সুতরাং মাইনে দেওয়ার প্রক্রিয়া এখনই বন্ধ হয়ে যাচ্ছে না। সুপ্রিম কোর্টে গেছে। কি করে টাকা ফেরত দেবেন পরের প্রশ্ন। তার জন্যই তো যোগ্য অযোগ্য বাছাবাছিটা এত বেশি গুরুত্বপূর্ণ। আসলে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে তো খুব বড় গুরুতর প্রশ্ন আছে। যেদিন এই আ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে এসএসসি মামলা উঠেছে এবং তিনি বলেছেন যে পুরো প্যানেলই ত্রুটিপূর্ণ ইত্যাদি, ইত্যাদি। ঠিক একই দিনে শেখ শাহজাহানের মামলাটার কথা আপনারা একটু স্মরণ করুন তো। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে রাজ্য সরকার কেন সিবিআই তদন্তের বিরুদ্ধে আদালতে গেছে। একজন ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে, ব্যক্তির অনাচারের বিরুদ্ধে, ব্যক্তির অপরাধের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কেন কোর্টে গেছে? এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। এ প্রশ্নে একটাই নৈতিক উত্তর আছে যে রাজ্য সরকার অপরাধীকে, দুর্নীতিগ্রস্তকে বাঁচাতে চায়।
এছাড়া আর কোনো উত্তর হতে পারে না। শেখ শাহজাহান যার বিরুদ্ধে এত অভিযোগ, সিবিআই তদন্ত করুক, তদন্ত করে বার করতে হয়েছে। সেটা না করে রাজ্য সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মানে সিবিআই তদন্তের হাত থেকে তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেছে। এর কি উত্তর হতে পারে? যে বললাম একটাই উত্তর হতে পারে। রাজ্য সরকার চায় না অপরাধীর শাস্তি হোক। সাগ্নিক শাহ সিপিএম তো ১ নম্বর সিপিএম তো ১ নম্বর আরএসএস এর এজেন্ট। না হলে বিকাশ বাবু খালি বিজেপির লোকেদের হয়ে কেস লড়েন কেন আর আরএসএস এর চ্যানেলে সাক্ষাৎকার দেন কেন? এটা তো বিকাশ ভট্টাচার্য বলতে পারেন কেন তিনি কোথায় কি করেন। আমাদের রাজ্যবাসী বেড়ে গিয়েছে, দেখবেন এরপরেও ঢেলে ভোট পাচ্ছে। আমরা জানি না ভোট কে কত পাবে শেষ পর্যন্ত, কিন্তু মেনে কিছুটা নিয়েছে সেটা তো ঘটনা। সব রাজ্যেই তো এক অবস্থা, কে ভালো তাহলে? এক অর্থেই টিএমসি বাংলাকে মেইন স্ট্রিম করলো, অন্তত হিন্দি বেল্ট আর গুজরাটের সাথে, কিন্তু ভালোটা নিল না। হ্যাঁ, একটু ব্যঙ্গ করে আপনি বলছেন। তুষার কান্তি বিষ্ণু মজুমদার বলছে, আই এম শিওরলি কনফার্ম দ্যাট দোজ হু আর এলিজিবল দে উইল পারফর্ম দেয়ার পোস্ট অ্যাজ ডান ইন দ্য লাস্ট মান্থ। আচ্ছা, ওর কথা বলতে চাইছেন তারা নিশ্চয়ই কাজ করে যাবেন যেমন কাজ করেছেন। উজ্জ্বল পাত্র বলছেন, অপেক্ষায় আছি আবার নতুন করে কবে এসএসসি হবে আর যোগ্যরা চাকরি পাবে। টিএমসি দুর্নীতি করলে মানুষের রাগ দেখা যায়, কিন্তু বিজেপি 10 গুণ বেশি দুর্নীতি করলে যেন কি অলৌকিক কারণে পার পেয়ে যায়, কোনো ক্ষোভ দেখা যায় না জনমানসে। জনমানসে ক্ষোভ দেখা যায় কি যায় না তার প্রমাণ আমরা ভোটের ফলাফলে পাবো। কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে গত বছরই। সেই নির্বাচনে আমরা কিন্তু দেখেছি যে কংগ্রেসের প্রচারের একটা মূল অস্ত্র ছিল যে বিজেপি হচ্ছে 40% সরকার, যে কোনো কাজের জন্য 40% ঘুষ দিতে হতো সরকার ঠিকাদারদের, এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে বিজেপিকে হারিয়ে সেখানে কংগ্রেস ক্ষমতায় এসছে। সুতরাং জনগণের উপর এত সহজে ভরসা হারানোটা বোধহয় ঠিক হবে না। সুব্রত দাশগুপ্ত বলছেন, নাগরিক সমাজে এগিয়ে আসতে হবে, চেষ্টা করছি কিছু করা যায় কিনা যৌথ প্রচেষ্টায়, আপনাদের চ্যানেলকেও পাশে চাই। অনেক ধন্যবাদ। আমরা তো ধারাবাহিকভাবে এই প্রসঙ্গে আছি সুব্রত বাবু। নাগরিক সমাজে কর্তব্যের কথা আমি একটু আগেই বলেছি, সেটা বলে আজকে অনুষ্ঠান আমি একটু পরেই শেষ করতে যাচ্ছি। সাইদুর রহমান বলছেন, ফ্যাসিস্ট গভর্নমেন্টের অধীনে বিচার ব্যবস্থা কতদিন বলিষ্ঠতা নিয়ে টিকে থাকবে, এটা দেশের জনগণের কাছে বিশাল প্রশ্নচিহ্ন। আগামী দিন খুব ভয়ঙ্কর হতে চলেছে নাগরিক জীবনে। বিচার ব্যবস্থার কিছু কিছু পদক্ষেপ তো আমাদের সত্যি সত্যি আশঙ্কার কারণ হয়, আবার উপায় তো নেই, মাঝে মাঝে এই বিচার ব্যবস্থাই তো আবার রক্ষাকর্তার ভূমিকা তো দেখা যায়। কারণ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখা ছাড়া আর তো কোনো উপায় দেখি না। প্রতাপ রঞ্জন মিত্র বলছেন, প্রাথমিকভাবে অযোগ্যদের বার করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারতো কলকাতা হাইকোর্ট। পারতো, যদি অযোগ্য করা সেটা চিহ্নিত করে দিতে এসএসসি। এসএসসি তো সামান্য কিছু লোককে চিহ্নিত করে দিয়ে বলছে এরা অযোগ্য। যখন জিজ্ঞাসা করা হচ্ছে বাকিরা কি যোগ্য, বলছে না তা তো জানি না, সেটা কোর্ট ঠিক করবে। সৌরেন ঘোষ, তৃণমূল আগের থেকে চুরি করেই ক্ষমতায় এসেছে, যখন তৃণমূলকে সমর্থন করেছিল অসভ্য বুদ্ধিজীবীরা। না, সব সমর্থন করার সময় সভ্যতা অসভ্যতার কি সম্পর্ক আমি বুঝলাম না। সুব্রত বাসারি বলছেন, যারা যোগ্য বলে দাবি করছে তারা কিসের ভিত্তিতে বলছে, তারা কিসের ভিত্তিতে বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরা জানেন। সত্যি সত্যি কিছু মানুষ চাকরি পরীক্ষা দিয়েছিলেন, ভালো নম্বর পেয়েছেন, সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যোগ্যতা অর্জন করেছেন, তারপর চাকরি পেয়েছেন, তারা নিশ্চয়ই সেটা জেনেই বলছেন। সেটাই তাই প্রমাণ করতে হবে, প্রমাণের অপেক্ষা। শিশির ব্যানার্জি বলছে, সুপ্রিম কোর্ট সম্ভবত উদ্ধার করা 3টে হার্ড ডিস্কের উপর নির্ভর করবে, যেটা গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করেছিল, সেটা তার যদি মান্যতা প্রতিষ্ঠা করা যায়, তার থেকে নতুন কিছু দিক নির্দেশের সম্ভাবনা আছে। ভার্বাল ইন্ডিয়ান বলছেন, আপনি অত্যন্ত সুবক্তা, আপনার কাজ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমার কাজের স্বীকৃতি দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে থাকার জন্য। এই কথাটা বলেই শেষ করব যে নাগরিক সমাজের যে কথাটা উঠলো, সেখানে কিন্তু আমাদের কর্তব্য নাগরিক হিসেবে আমরা উপেক্ষা করতে পারি না। আদালত তার কাজ করবে, আইনজীবীরা তাদের কাজ করবে।
রাজনৈতিক নেতারা তাদের কাজ করবেন, সেই কাজের মধ্যে অনেক নীতি দুর্নীতি সবই থাকবে। আমরা কিন্তু আমাদের কাজের থেকে বিচ্যুত হতে পারি না। নাগরিক সমাজের আমাদের নাগরিক হিসেবে যে কর্তব্য সেটাও যেন আমরা স্মরণে রাখি। সেই মূল কর্তব্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করে তোলার কর্তব্য পালন করা। নমস্কার।